শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, পরে লিখবি, আগে শোন। আচ্ছা, আমি তো পড়াবো আজকে কমপ্লেক্স নাম্বার, যেহেতু তুই বললি কমপ্লেক্স নাম্বারটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো কমপ্লেক্স নাম্বার, আচ্ছা তুই তোর মাইকটা অফ কর। দেখ নিচে একটা মাইকের অপশন আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চাইলে তুই তোর ভিডিওটা অফ, না ভিডিওটা থাক, ভিডিওটা অফ করতে পারি, ভিডিওটা অফ, মানে তোর ভিডিওটা অফ কর। হ্যাঁ, ঠিক আছে। ওকে। দেখ, আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার শুরু করার আগে আমাদের যেটা ইন্ট্রোডাকশনের এতে আমি বলবো সেটা হলো যে আমরা তো এতদিন ধরে অনেক ধরনের নাম্বার নিয়ে পড়াশোনা করেছি। যেমন ধর তুই প্রথম, আমরা যখন একদম প্রথম শিখেছি নাম্বার, তখন আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে শুরু করেছিলাম একদম ছোট্টবেলায়। সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি পড়েছিলাম? ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা পড়েছিলাম, দাঁড়াও, ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো this- এই ধরনের নাম্বারগুলো। এই ধর 1 2 3, এইগুলোকে আমরা বলি ন্যাচারাল। তো এগুলোকে ন্যাচারাল নাম্বার কেন বলি সেটাও আমি আগে বলেছি, যে আমরা ন্যাচারালি কাউন্টিং এর জন্য যে সিম্বল গুলো ইউজ করি, সেই সিম্বল গুলোই যেহেতু এই 1 2 3, সেই জন্য এদেরকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। পরবর্তীকালে আমাদের যে নেগেটিভ নাম্বারের প্রয়োজন পড়েছে, তো সেই নেগেটিভ নাম্বারের প্রয়োজন থেকে আমার -1 -2 -3 এই কনসেপ্ট গুলো এসছে। তো ন্যাচারাল নাম্বার আর ওই আহ, তার সাথে যদি আমি নেগেটিভ নাম্বার গুলোকে ইনক্লুড করে একটা নতুন কালেকশন তৈরি করি, তো সেই কালেকশনটাকে আমি বলি ইন্টিজার, বা এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা। তারপর আমরা এসেছি মূলদ সংখ্যার কনসেপ্ট পেয়েছি। তো মূলদ সংখ্যা ব্যাপারটাও আমরা জানি। মূলদ সংখ্যা কেমন ছিল, যে যদি কোনো নাম্বারকে আমরা p/q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে p আর q বোথ আর ইন্টিজার, মানে এই ন্যাচারাল মানে এরকম ইন্টিজারের সেট থেকে এসছে, ইন্টিজারের সেটটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এটাকে আমরা জেড দিয়ে লিখি। ঠিক আছে। আর এই ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা নোটেশনে, স্ট্যান্ডার্ড নোটেশন, এন দিয়ে লিখি। আর এইটাতে যদি আমি এই ফিচার্সটা অ্যাড করে দিই, তাহলে এটা হলো আমার কাছে মূলদ সংখ্যার সেট। এবং মূলদ সংখ্যার সেটের স্ট্যান্ডার্ড নোটেশন, আমরা এটাকে কিউ, এই কালেকশনটাকে আমরা কিউ দিয়ে প্রেজেন্ট। তো এই ধরনের নাম্বার আমরা পড়েছি। পরবর্তীকালে আমরা আরো কিছু নাম্বার পেয়েছি যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারতাম না। তাদেরকে আমরা বলেছিলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার আরো একটা সংজ্ঞা বলা যেতে পারে, যে যে সংখ্যাগুলোকে আমরা যদি আহ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেটা কোনোদিনই সসীম দশমিক হবে না। অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করলে ভাগফল কোনোদিনও মিলবে না, অথবা আবৃত্ত দশমিক হবে না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। আর কিছু কিছু বইয়ে কখনো কখনো লেখা থাকে যে যে নাম্বার গুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না। যেমন উদাহরণ কি, √2, √3, পাই, এগুলো আমাদের পরিচিত কিছু অমূলদ সংখ্যার উদাহরণ। এবং এই যে কালেকশনটা, এই অমূলদ সংখ্যার কালেকশনটা কিন্তু অসীম, এটাও সসীম কালেকশন নয়। তো এই যে এত কালেকশন অফ নাম্বারস আমি পড়েছিলাম, কি কি পড়েছি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কন্টেন করে আছে, মূলদ সংখ্যার, এটা ধরে না মূলদ সংখ্যার কালেকশন, এই মূলদ বলছি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল কে কন্টেন করে আছে। যেহেতু আমরা সেট থিওরি পড়ে ফেলেছি, সেই জন্য আমরা জানি যে তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা কি, ইন্টিজারের সাবসেট। তারপরে আমি যদি আরো একটু ভালো করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি, যে মূলদ সংখ্যার সেটের সাবসেট কে এই অখণ্ড সংখ্যার সেট। কেন? কারণ যে কোনো অখণ্ড সংখ্যাকেই আমরা কিন্তু p/q আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটা আমরা জানি। আবার কি, অমূলদ সংখ্যার যে সেট, সেটাকে আমরা ইরেশনাল আই দিয়ে লিখি। কোনো কোনো বইয়ে অন্য রিপ্রেজেন্টেশনও থাকতে পারে, তো আমরা স্ট্যান্ডার্ড আই দিয়ে লিখছি। তো যেহেতু কোনো অমূলদ সংখ্যাই মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং অমূলদ মূলদ সংখ্যার যে সেট, এটা দুটো ডিসজয়েন্ট।
এবার এই যে কালেকশনটা, এই কালেকশনটা, এই নাম্বারগুলো এমনই নাম্বার যেগুলো আমাদের বাস্তব যে কোনো সমস্যা সমাধান করতে গেলে এই নাম্বারগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো সেই হোল কালেকশনটার আমরা একটা নাম দিয়েছি, কি নাম দিয়েছি? বাস্তব সংখ্যা। ঠিক আছে? এবং বাস্তব সংখ্যার যে সেট, বাস্তব সংখ্যা তো আমরা সেট থিওরিতে বহুবার পড়েছি ফাংশনের কনসেপ্ট পড়তে গিয়ে, সেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে? আর। তো এইটা ছিল আমাদের প্রিভিয়াস আইডিয়া যেটা আমরা পড়েছি। তাহলে আমরা আজকে প্রশ্নটা নতুন কি শিখবো? আমরা আজকে নতুন একটা নাম্বার শিখবো, যে নাম্বারগুলো আমাদের আরো কিছু অ্যাডিশনাল প্রবলেম যেটা আমরা বাস্তব সংখ্যা দিয়ে সমাধান করতে পারতাম না, সেটা করতে সাহায্য করবে। তো কেমন ধরনের সমস্যা আমরা বাস্তব সংখ্যার কনসেপ্ট দিয়ে সমাধান করতে পারতাম না, তার একটা যদি উদাহরণ দিই, তো সেটা হচ্ছে এরকম। এইখানে যদি লিখি যে আমি যদি তোমাকে একটা সমীকরণ দিতাম, ধরো দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 2 = 0, এই সমীকরণটা সমাধান করে দেখা। এখন সমাধান মানে আমরা কিভাবে করি, যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারছি না। বা আমরা যদি এটাকে এইভাবে লিখি যে তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু তো হবে -2। এখন কোনো বাস্তব সংখ্যায় এরকম নেই যাদের স্কোয়ার করলে আমরা একটা নেগেটিভ নাম্বার পাই, এরকম কোনো বাস্তব সংখ্যা কিন্তু নেই। কেন? কারণ বাস্তব সংখ্যা মানেই তার তিনটে নেচার। এটাকে বলে, একটা হলো আইদার এ, ধরো এ যদি একটা যে কোনো বাস্তব সংখ্যা হয়, এ যদি একটা যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে তার তিনটে ধরন হতে পারে। কি ধরন? আইদার এটা >0 হবে, অথবা এটা =0 হবে, অথবা এ <0 হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এখন এ যদি >0 হয় তাহলে অবভিয়াসলি এ স্কোয়ার >0 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এ যদি =0 হয় তাহলে এ স্কোয়ার ওই 0 হবে। আর এ যদি <0 হয় সেক্ষেত্রেও কিন্তু তুমি যদি স্কোয়ার করো তাহলে এটা >0 হয়। সুতরাং কোনো বাস্তব সংখ্যাই এক্সিস্ট করে না যাদের আমি স্কোয়ার করলে ঋণাত্মক সংখ্যা পাই। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে এই সমীকরণগুলোর সমাধান আমরা আমাদের বাস্তব সংখ্যার ধারণা থেকে করতে পারিনি। আর একটা ইকুয়েশন যদি আমরা দেখি, ধরো তোমাকে আমি এইরকম ধরনের ইকুয়েশন দিলাম যে সলভ দ্য ইকুয়েশন x² + x + 1 = 0। তা আমরা ক্লাস 10-এ তো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে শিখেছি। সেখানে আমরা যদি শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করে সমাধান করতে চাই, কিভাবে করব? x হবে -b মানে -1 প্লাস মাইনাস √b² মানে 1² -4ac ডিভাইডেড বাই 2। তাহলে এটা হলো -1 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। এখন এখানেও সেই সমস্যা যে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার চলে আসছে। আগেরটাতেও যেমন ছিল যে এখানে আমি যদি x লিখি x প্লাস মাইনাস √2, তাহলে x এরকম বাস্তব সংখ্যা নেই। এখানেও সেই সেম প্রবলেমটা দেখা দিচ্ছে। এবং আমরা যদি মনে করে দেখো যে ওখানে আমরা যখন ক্লাস 10-এ যখন আমরা পড়েছিলাম দ্বিঘাত সমীকরণ, আমাদের কিন্তু একটা এরকম কন্ডিশন ছিল যে b² - 4ac নিরূপক, যেটাকে আমরা বলতাম নিরূপক। এই নিরূপকটা কি, যে রুটের নেচার, সমাধানের নেচারটা আমরা নিরূপক থেকে জানতে পারি। কি নেচার? যে যদি এটা >0 হয় তাহলে আমার যে সমাধান বা বীজগুলো, সমাধান বা বীজগুলো কি হয়? বীজগুলো সবসময় কি হয়? মাইকটা অন করে বলো। বীজগুলো ওই রিয়েল বা নাম্বার। হ্যাঁ, বীজগুলো হয় বাস্তব সংখ্যা, তাই তো? এটা আমি পড়েছি। হ্যাঁ, আবার পড়েছিলাম কি, যে যদি b² - 4ac = 0 হয় সেক্ষেত্রে কি হয়? বীজগুলো 0। না, 0 হয় না, বীজগুলো সমান হয়। তুমি দেখো এই রুটের মধ্যে এইটা যদি 0 হয়ে যায় তার মানে কি দুটোই ইকুয়াল, একই বীজ থাকবে, তাই না? তাহলে বীজগুলো সেক্ষেত্রে কি হয়? সমান হয়, ইকুয়াল হয়। আবার তুমি এটা পড়েছিলে কি, b² - 4ac যদি নেগেটিভ হয় তাহলে কি লিখতাম? যে কোনো বাস্তব বীজ নেই, মনে আছে? হুম। তাহলে বাস্তব বীজ নেই মানে কি, তাহলে এই সমীকরণগুলো আমরা সমাধান করব না? তখন করিনি, কারণ তখন আমাদের আহ কাল্পনিক সংখ্যার কোনো ধারণা ছিল না।
কিন্তু এখন আমরা সেইগুলো করব। তোমরা যদি এর পরের চ্যাপ্টার খেয়াল করো, দেখবে এর পরেই ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ আমার ক্লাস 10-এর পর 11-এ শেখার তো দরকার নেই, কিন্তু দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এই টাইপের সমীকরণগুলো যেখানে কিনা নিরূপকটা নেগেটিভ ছিল, এই সমীকরণগুলো সলিউশন তোমরা তখন করতে পারোনি, জাস্ট বিকজ আমাদের এই নতুন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার আইডিয়া ছিল না। সেই জন্যই কিন্তু ওই চ্যাপ্টারটা নতুন করে ইনক্লুড করা হয়েছে। তো যাই হোক, তাহলে আমার এখন একটাই কাজ। কি কাজ? যে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার এলে আমি কি করব। এই সমস্যার যদি সমাধান করতে পারি, তাহলে আমার এই ধরনের যে কোনো সমীকরণ সলিউশন আমার হাতে চলে আসবে। তো সেই জন্যই যেটা করা হয়েছে, আমাদের প্রয়োজন মানে কি করি আমরা? প্রয়োজন মানে নম্বরের যখন প্রয়োজন পড়ে আমরা একটা করে সিম্বল বা একটা চিহ্ন ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? তো সেই জন্যে ম্যাথামেটিশিয়ানরা একটা চিহ্ন ইন্ট্রোডিউস করেছে, √(-1). এটার জন্য একটা চিহ্ন দেওয়া হয়েছে কি, আই। আই বা যেটাকে বলা হয় আয়োটা, ঠিক আছে? এই এই সিম্বল, এটা কিন্তু জাস্ট সিম্বল। যেমন ওয়ান, ওয়ান নাম্বার, কিন্তু এটা একটা সিম্বল। তুমি অন্য ধরো একটা, মনে করো একটা অন্য কোথাও কোনো একটা গ্রহে গেছো, সেখানে হয়তো দেখা যাচ্ছে ওয়ানটাকে কেউ ওয়ান বলে না, ওয়ানটাকে একটা জিনিসকে হয়তো কেউ এরম ভাবে চিহ্ন দিয়ে লিখছে, তাই না? তাহলে নাম্বার মানেই হচ্ছে সিম্বল। তো সেই জন্য এই নাম্বারটাকে আমরা আই একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। আই এর ভ্যালুটা কার সাথে সমান? √(-1). তাহলে তাই যদি হয়, তুমি দেখো আমার কিন্তু এই সমীকরণের সমাধান আমরা সহজেই বের করতে পারবো। কিভাবে বের করব? এইটা হলো, তার মানে x² এর ভ্যালু হচ্ছে -2। এটার মানে হলো কি, x=, বলো, +-√(-2). এটাকে লিখতে পারি কিভাবে? +-√(2) ইন্টু √(-1). তার মানে এটাকে আমি বলতে পারি √(2), আর এই সিম্বলটার ভ্যালু কত? আই। আই। তাহলে হয়ে গেল সলিউশন। পেয়ে গেলাম তো। আবার ওই যে আগের যে ইকুয়েশনটা যেটা আমি করেছিলাম, x² + x+1 = 0, যেটার আমি x এর ভ্যালু কি পেয়েছিলাম? x এর ভ্যালু পেয়েছিলাম -1 ± √(-3/2). তাহলে এখানে আমার ভ্যালু কত হবে? -1 আই √3/2। হ্যাঁ √3i/2, তাই না? তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা একটা নতুন ধরনের নাম্বার শিখলাম, যে নাম্বারগুলোকে আমরা কি করতে পারি, যে নাম্বারগুলোকে আমরা এরকম আই দিয়ে লিখতে পারি। যেখানে আই, এই আইটাকে আমরা বলছি কি, আয়োটা, যেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, বাস্তব নয়। তাহলে বাস্তবের অপোজিট কি হবে? কাল্পনিক। তাহলে এটাকে বলছি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি, এটা ভুল লিখলাম স্পেলিংটা, এটা হবে ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। যেটা বাস্তব নয় সেটাই কাল্পনিক, বাস্তবে রাখতে পারিনি তো, ওই জন্য এটাকে বলেছে কাল্পনিক। এবং খুব মজার ব্যাপার, সেটা আমরা দেখবো যে যে কোনো বাস্তব সংখ্যাকেও আমরা একটা কাল্পনিক সংখ্যার মতো করে দেখতে পারি। সেটা আমরা যখন জিওমেট্রিটা পড়বো, কাল্পনিক মানে কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিটা আমরা পড়বো, তখন আমি বলবো। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে নাকি, যে আইটা কোথা থেকে এসেছে, আয়ের কি হ্যাঁ, ফাংশন। অবশ্যই। ঠিক আছে, এবার বুঝতে আমরা পেরেছি। কি পড়বো? এবার আমরা পড়বো প্রপার্টিস অফ আই। আয়ের বিভিন্ন আয়ের কিছু প্রপার্টিস বা পাওয়ারস অফ আই, যেটা আমার কাজে লাগে, প্রবলেম আসে আমার এই ধরনের। তো আমি কিছু লিখতে হবে না, আমি তো নোটটা দিয়েই দেবো, লেখার দরকার নেই। পাওয়ারস অফ আই, আয়ের বিভিন্ন পাওয়ার, এটা নিয়ে প্রবলেমও আসে, ঠিক আছে? কিরকম? দেখো, আই স্কোয়ার যদি আমরা করি, তাহলে আই² এর ভ্যালু কত? তুমি দেখো, x² 1 ইকুয়াল, আই² মানে ব্যাপারটা হচ্ছে, আইটা তো আমার কি ছিল? আই ছিল √(-1). তাহলে আই যদি √(-1) হয়, আই² করলে কত হবে? -1। 1 তাহলে আই² এর ভ্যালু হচ্ছে -1। গুড। আই³ করলে তাহলে কত হবে? বোথ সাইডে আই আই মাল্টিপ্লাই কিউব করলে করছি, হচ্ছে -i। √1 -1। বোথ সাইডে আই গুণ করো, এটা যদি এটা হ্যাঁ, হয় √1 মাইনাস। -1। হ্যাঁ, আচ্ছা, যদি i⁴ করি তাহলে কি হবে? -i 1 ইন্টু আবার একটা আই।
তাই তো, এই বোথ সাইডে আই গুণ করছি, তাহলে এটা মাইনাস কি আই হচ্ছে হবে তো। হ্যাঁ হ্যাঁ মাইনাস, এই যে ইকুয়েশনটার বোথ সাইডে আমি আই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আই টু দি আচ্ছা পাওয়ার আচ্ছা। 4 সমান -1, এই যে আমার পেনটা ফলো করো, পেনটা, -1 ইন্টু আই বোথ সাইডে আই দিয়ে গুণ করেছি, এবার আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তাহলে এখানে আমি বসাবো কত, হুম। -1, তার মানে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 1। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি আই টু দি পাওয়ার 5 করি তাহলে কি হবে, আবার এই ইকুয়েশনের বোথ সাইডে আমি আই দিয়ে মাল্টিপ্লাই করব, ভ্যালু আসবে কত, আই। আই টু দি পাওয়ার যদি তুমি 6 করো তাহলে কি আসবে বলো, আবার আই ইন্টু আই, মানে কত, -1। তুমি যদি আই টু দি পাওয়ার 7 করো তাহলে কি আসবে, আবার বোথ সাইডে এই ইকুয়েশনের মানে আই দিয়ে গুণ করছি, আবার আসছে -i। আবার যদি তুমি আই টু দি পাওয়ার 8 আই দিয়ে বোথ সাইডে গুণ করো তাহলে আবার হবে -i ইন্টু আই, দ্যাট মিনস 1। তুমি কি কিছু খেয়াল করতে পারছো, এই যে তুমি যদি হ্যাঁ ওই। এইটুকু খেয়াল করো, দেখো প্রথমে ছিল আই স্কোয়ার করলে -1, আই কিউব করলে -i, আই টু দি পাওয়ার 4 করলে 1, আবার যখন আই টু দি পাওয়ার 5 করছো আসছে আই, 6 করলে আবার -1 রিপিট করছে, 7 করলে আবার -i রিপিট করছে, 8 করলে আবার 1 রিপিট করছে, মানে আমি এটাকে একটা সাইকেল হিসেবে ভাবতে পারি, কিরকম, এই আই এর স্কোয়ার করলে তুমি পাবে -1, আই কিউব করলে পাবে -i, আর আই টু দি পাওয়ার 4 করলে আবার পাবে 1। আবার যখন তুমি আই টু দি পাওয়ার 5 করবে এইভাবে ঘুরছে, আবার যদি তুমি আই টু দি পাওয়ার 5 করো পাবে কত, আই টু দি পাওয়ার 6 করলে কত পাবে, -1, আই টু দি পাওয়ার 7 করলে কত পাবে, -i, আই টু দি পাওয়ার 8 করলে কত পাবে, 1, আবার আই টু দি পাওয়ার 9 করলে আই, আই টু দি পাওয়ার 10 করলে -1, 10, 10 করলে এটা, আই টু দি পাওয়ার 11 করলে -i, আই টু দি পাওয়ার 12 করলে হচ্ছে, এটা জিনিসটা চলতে থাকো নাকি, চারের যদি দেখো পাওয়ার যদি চারের মাল্টিপল হয়, মানে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 12, চারের যদি মাল্টিপল হয় তাহলে সবসময় ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1। মানে আই টু দি পাওয়ার, আমি এখান থেকে এটা কনক্লুশন লিখছি, কনক্লুশন কি লিখছি, যদি আমরা এই সাইকেলটাকে অবজার্ভ করি তাহলে আমরা কনক্লুশন পাচ্ছি যে আই এর পাওয়ার যদি চারের মাল্টিপল হয়, মানে আই টু দি পাওয়ার 4n হয়, তাহলে এর ভ্যালু হবে কত, 1। ঠিক আছে, যদি আই এর পাওয়ার 4n+1 এই টাইপের হয়, অর্থাৎ তুমি 4 দিয়ে যদি নাম্বারটাকে ভাগ করো এক অবশেষ থাকবে, আই টু দি পাওয়ার 4n+1, তুমি দেখো 5 কে যদি 4 দিয়ে ভাগ করো এক অবশেষ, 9 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলেও এক অবশেষ, আবার যদি তোমার এখানে রিপিট করে আই টু দি পাওয়ার 13 আসবে সেক্ষেত্রেও তুমি 4 দিয়ে ভাগ করলে এক অবশেষ থাকবে। সেই জন্য আমি লিখছি 4n+1, আই এর পাওয়ার যদি এই ফর্মে থাকে তাহলে তার ভ্যালু কত হবে, আই। যদি আই টু দি পাওয়ার 4n+2 এই ফর্মে লিখতে পারো তাহলে কি হবে, এই যে আই টু দি পাওয়ার 4n ইন্টু আই স্কোয়ার, -1। মানে হচ্ছে কি -1, এই যে 4n এর ভ্যালু কত, 4n এর ভ্যালু তো 1। 4n এর ভ্যালু 1, আর আই স্কোয়ার এর ভ্যালু -1, তাহলে আই টু দি পাওয়ার 4n+2 এই টাইপের নাম্বারের ভ্যালু হচ্ছে -1। আবার আই টু দি পাওয়ার 4n+3 যদি করো তাহলে কত আসবে, আই টু দি পাওয়ার 4n ইন্টু আই কিউ, তার মানে আই কিউ এর ভ্যালু কত, আই কিউ এর ভ্যালু -i, এই যে -i, তার মানে এটা হচ্ছে কি -i, বোঝা গেছে। তাহলে এই সাইকেলটা মনে রাখবো যে আই এর পাওয়ার 4 এর মাল্টিপল হলে সবসময় 1, যদি এইটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমার পাওয়ার রিলেটেড আর প্রবলেম গুলো হবে না, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমার, এই জিনিসটা আমি এখানে আরো একটা কনক্লুশন তোমাকে বলে রাখি, এটাও যেমন কাজে লাগে প্রবলেম সলভ করতে গিয়ে, তেমনি এই প্রবলেমটাও সলভ করতে গিয়ে কাজে লাগে, কি প্রবলেম, যে তুমি যদি আই এর যে কোনো চারটে পর পর পাওয়ার যোগ করো, মানে কিরকম, ধরো আই স্কোয়ার করছো, আই কিউ করছো, আই টু দি পাওয়ার 4 করছো, আই টু দি পাওয়ার 5 করছো, দেখো তো কি হবে, করে বলো তো কি হবে।
করছো? হ্যাঁ করেছি, জিরো আসছে। জিরো আসছে, রাইট? জিরো আচ্ছা, আসছে। ভালো কথা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, জিরো এলো। আচ্ছা, এবার যদি আমি তোমাকে এইটা দিই, i⁻100 প্লাস i⁻101 প্লাস এইটা i⁻102 প্লাস i⁻103, বলো তো কত হবে? উম, i⁻100 মানে কিভাবে করব? i⁻4 এর এইটা 25 4 20 60, মানে একটা প্লাস, প্রথমটা হচ্ছে -1। প্রথমটা -1 না, মাইনাস i⁻4 এর ভ্যালু কত? 1। 4 20, i⁻4 এ 1, 4 25। 4 25 4n মানে সমস্যা তো। 4 ইন্টু, হ্যাঁ তাহলে তাহলে এটার আই, ভ্যালু তো জিরো আসছে। হ্যাঁ, এটারও জিরো আসবে, দেখো এটা হবে 1। আচ্ছা, এইটা হুম। হচ্ছে i⁻100 ইন্টু আই, তারপরেরটা কত হবে? i⁻100 ইন্টু আই স্কোয়ার, তারপরেরটা কি হবে? i⁻100 ইন্টু আই কিউব, হবে না? হুম। ঠিক আছে, তাহলে i⁻100 এর ভ্যালু 1, তার মানে এখানে থাকবে আই। হুম। i⁻100 এর ভ্যালু আই 1, এখানে, -1। হ্যাঁ, এটা হবে আই স্কোয়ার, আর এটা হবে আই কিউব। তাহলে এখানে হচ্ছে কত? 1 প্লাস আই, আই স্কোয়ারের ভ্যালু কত? এই যে আই স্কোয়ারের ভ্যালু কত পেয়েছি আমরা, এটা মনে রাখলেই হবে। আই স্কোয়ারের ভ্যালু কত? -1, আর আই কিউ এর ভ্যালু কত? মাইনাস অফ আই। তাহলে দেখো এটা কেটে যাবে, কেটে গেলে কত আসবে? আলটিমেটলি জিরো আসছে, রাইট? তাহলে এখান থেকেও যদি তুমি একটা কনক্লুশন কি আসতে পারে বলো তো? তুমি যদি আয়ের যে কোনো চারটে পরপর পাওয়ার যোগ করো, এনি 4 কনজিকিউটিভ পাওয়ার্স, ঠিক আছে, তাহলে তাদের সামেশন হবে অলওয়েজ কত? Zero। মানে জিরো। কনক্লুশন এরকম ভাবে লিখবো, i⁻4n প্লাস i⁻4n প্লাস 1 প্লাস, এখানে আমি এইটা লিখছি, দাঁড়াও। এইটা যদি লিখি, দেখি, i⁻4n প্লাস, এটা কিন্তু খুব এমসিকিউ এ কাজে লাগবে, আমি একটা এমসিকিউ দেবো, তুমি করবে। 4n প্লাস 1 প্লাস i⁻4n প্লাস 2 প্লাস i⁻4n প্লাস 3, এটা অলওয়েজ ইকুয়াল টু জিরো। এনটা যেখানে যে কোনো, যে কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যে কোনো স্বাভাবিক সংখ্যা। এটা খুব কাজে লাগে এমসিকিউ সলভ। দুটো জিনিস, একটা কি, আয়ের পাওয়ার গুলো কিভাবে রিপিট করছে, আয়ের পাওয়ার 4 এর মাল্টিপল হলে হলে ভ্যালু হবে 1, যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তার সাথে যদি এক অবশেষ থাকে তাহলে আই, এটা জানলেই হবে, 4 এর মাল্টিপল 1 জানলেই হবে, 4n প্লাস 2 এরম পাওয়ার যদি থাকে তাহলে হবে -1, আর i⁻4n প্লাস 3 হলে মাইনাস অফ আই। এইটাও কাজে লাগে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে একটা অঙ্ক করি, তাহলে মনে হয় আরো ক্লিয়ার। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত আয়ের পাওয়ারটা? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, একটা একটা প্রবলেম দিই, ঠিক আছে? প্রবলেমটা এরকম, কোয়েশ্চেনটা আমি লিখছি যে, ফাইন্ড দ্য ভ্যালু, বা এই জিনিসটা করো যে সামেশন অফ n ইকুয়াল টু, এমনি কিছু 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 প্রবলেম যেগুলো তুমি আই এর পাওয়ার দিয়ে, যেটা টেক্সট বুক এসএন দের বইতে আছে সেগুলো তো করবেই, এটা করো। n ইকুয়াল টু 1 থেকে 13, ধরো দেওয়া আছে i⁻n প্লাস i⁻n প্লাস 1, এইটার ভ্যালু কত হবে? আমি কোয়েশ্চেন অপশন দিচ্ছি। অপশন এ -1 মাইনাস আই, অপশন বি -1 প্লাস আই, অপশন সি
1 minus I and option D 1 plus। এই এমসিকিউটা আমরা করব। আমি 1 মিনিট টাইম দিলাম, তুমি দেখো যদি পারো। এই জাস্ট এই আইডিয়াটা কাজে লাগাবো, এই আইডিয়াটা। I-1 হচ্ছে। I-1 হচ্ছে, গুড। আমি একবার তাও বি বি করছি। হ্যাঁ, বি। আমি করছি তাও একবার, হ্যাঁ, কিভাবে করব। যে তুমি দেখো এটা যদি তুমি করো, তোমার কাছে কি আছে, n ইকুয়াল টু 1 থেকে 13 অব্দি, রাইট? তাহলে তুমি এখানে কত পাচ্ছ? I টু দি পাওয়ার মানে 1 প্লাস I স্কোয়ার প্লাস I কিউব প্লাস I টু দি পাওয়ার 4, রাইট? এইভাবে প্লাস ডট 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 করে গিয়ে তুমি চলে যাচ্ছ কোথায়? I টু দি পাওয়ার 13। ঠিক আছে? বা তুমি এটা এইভাবেও করতে পারো, I টু দি পাওয়ার n টা যদি তুমি কমন নিয়ে নাও, সেক্ষেত্রে 1 প্লাস আইটা, আরে ঠিক আছে, এইভাবে করো I টু দি পাওয়ার 13। ঠিক আছে? আর এইখানে তোমার শুরু হচ্ছে কোথা থেকে? I টু দি পাওয়ার 2 থেকে শুরু হচ্ছে, রাইট? I কিউব, I টু দি পাওয়ার 4, আর লাস্টে গিয়ে শেষ হবে কোন অব্দি? I টু দি পাওয়ার 14 অব্দি। ঠিক আছে? এবার তুমি খেয়াল করো, তুমি যদি এখানে পেয়ার বানাও তাহলে কোন অব্দি হবে? 1 2 3 4, তাই তো? 4-এর পরে কোথা হবে? 8, 8-এর পরে 12, তাহলে বেঁচে থাকবে কি? এর কিন্তু কোনো পেয়ার থাকবে না, রাইট? আমি ঠিক বললাম? I প্লাস I স্কোয়ার প্লাস I কিউব প্লাস I টু দি পাওয়ার 4, এরকম একটা পেয়ার হবে। তারপর তুমি যদি I টু দি পাওয়ার 5 থেকে করো, I টু দি পাওয়ার 8 অব্দি একটা পেয়ার হবে। আবার তুমি I টু দি পাওয়ার 9 থেকে করো, 12 অব্দি একটা পেয়ার করব। তাহলে বেঁচে থাকলো কে? আচ্ছা। I টু দি পাওয়ার 13 হলো। আবার সিমিলারলি তুমি যদি এখানে পেয়ার করো, আমি ওইটাকে ইউজ করার চেষ্টা করছি, আগের রেজাল্টটাকে, ওটা বোঝানোর জন্য। ঠিক আছে? I টু দি পাওয়ার n ও কমন নিয়ে করা যেতে পারে, আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য আরেকবার করে সেটাই করছি। আচ্ছা, এখানে আমি লিখবো যে, এখানে আমি লিখছি কি, এখানে তুমি এরকম পেয়ার করো, কোন অব্দি পেয়ার করতে পারবে? তাহলে 2 থেকে 6, 2 থেকে 6 চারটে চারটে করে করবো। কেন? কারণ চারটে পর পর চারটে পাওয়ারের যোগফল 0। তাহলে 2 থেকে 6, I স্কোয়ার থেকে I টু দি পাওয়ার 6, তারপরে I টু দি পাওয়ার 7 থেকে I টু দি পাওয়ার কোন অব্দি হবে? 11, তাই তো? 7 8 9, সরি, 7 8 9 10, 3 4 5, আচ্ছা আচ্ছা, এটা ভুল বলো। 2 থেকে 5, এটা হবে, এখানে তো আমি I স্কোয়ার কমন নিলেও ভালো হতো, তাহলে এই ইস্যুটা থাকতো না। 5, তাহলে এটা হবে 6, 6 থেকে আমার হবে 9, রাইট? তাহলে আমার এখানে পড়ে থাকবে কি? I টু দি পাওয়ার 10, I টু দি পাওয়ার 11, I টু দি পাওয়ার 12, I টু দি পাওয়ার 13, আর বাকি পড়ে থাকলো I টু দি পাওয়ার 4। এবার এই সামটা কনজিকিউটিভ পাওয়ার, এটা 0, এর পাওয়ার 0, এটাও কনজিকিউটিভ সাম 0, তাহলে শুধু বেঁচে থাকবে যেটা, সেটা হচ্ছে কি I টু দি পাওয়ার 13, আর এখানে বেঁচে থাকবে কোনটা? I টু দি পাওয়ার 14। এবার I টু দি পাওয়ার 13 মানে কত? I টু দি পাওয়ার 12 ইন্টু I, আর I টু দি পাওয়ার 14 মানে কত? I টু দি পাওয়ার 12 ইন্টু I স্কোয়ার, রাইট? তাহলে I টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 1, 1 ইন্টু I, আর এখানেও I টু দি পাওয়ার 12 মানে 1, আর I স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস। তার মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কত এলো? -1 প্লাস। বোঝা গেল? আমি আগেরটা ব্যবহারটা দেখানোর জন্য এইভাবে করলাম। এখানে I টু দি পাওয়ার n, তুমি কিভাবে করেছো? আমি ডাইরেক্ট ওইখানে আইডি দিব আর এনের জায়গায় 13 বসে করেছি। I টু দি পাওয়ার, না না, I টু দি পাওয়ার n জায়গায় 13 বসালে হবে না, এটা তো সামেশন। সামেশন মানে কি বোঝাচ্ছে? সামেশন মানে বোঝাচ্ছে যে যোগ। n এর ভ্যালু 1 থেকে 13 অব্দি, হ্যাঁ। আর এখানে n এর ভ্যালু 1 থেকে, তুমি এটাকে এখানে I টু দি পাওয়ার n টা কমন নিয়ে করতে পারো। ঠিক আছে? 1 প্লাস I আচ্ছা। থাকবে, 1 প্লাস I টাকে বাইরে বের করে দিয়ে
ওই বাকি 13টা নাম্বার তুমি করতে পারো, মানে এইভাবে আমি বলতে চাইছি এটা একটা অল্টারনেটিভ করতে পারো এরকম ভাবে। আমি বলে দিচ্ছি অল্টারনেটিভটা। অল্টারনেটিভটা তুমি করবে এইরকম ভাবে, একই জিনিস। তুমি ওখানে i⁴n টা কমন নিলে, কমন নিলে আসবে কত, 1 + i, তাই তো? n হ্যাঁ। = 1 থেকে কত, 13। এবার 1 + i-টা তো n এর উপরে কিছু ডিপেন্ড করছে না, তাহলে তুমি 1 + i-টাকে জাস্ট বাইরে বের করে দাও, তাই তো? তাহলে সামেশনটা করবো কোথা থেকে কোন অব্দি, 1 না, i+i² + i³ এইভাবে ডট ডট করে গিয়ে কোন অব্দি যাবে, i⁻13। এবার সেম ওই চারটে চারটে করে পেয়ার করে বাদ দিয়ে দাও। বাদ দিলে দেখবে i⁻13টা বেঁচে থাকবে। তুমি এবার করো একই প্রসেস, সেম অ্যান্সার আসবে। এটা তুমি কমপ্লিট করবে। দিস ইজ ইউর হোমওয়ার্ক। ঠিক আছে? তাহলে আয়ের পাওয়ার রিলেটেড জিনিসগুলো বোঝা গেছে তো? আমি একবার যদি রিভাইজ করি কি কি পড়লাম এতক্ষণ, হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা সেটা হলো যে এত টাইপের নাম্বার আমার কাছে ছিল। এবার আমার কিছু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? যে আমি এই ধরনের ইকুয়েশন গুলো সমাধান করতে পারছিলাম না, যেখানে রুটের মধ্যে নেগেটিভ নাম্বার আসছে। তো সেই সমস্যার সমাধান করার জন্য আমি কি করেছি, আমি একটা নতুন সিম্বল ইন্ট্রোডিউস করেছি। সেটা কি সিম্বল? যে √−1 এর জায়গায় আমি বসিয়ে প্রবলেম সমাধান করি। সেই আইটা যেহেতু কোনো বাস্তব সংখ্যা নয়, তাই আমি তাকে কি নাম দিয়েছি, কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? তাহলে এইটা যখনই হলো, আমরা যে যে সমীকরণগুলোর নিরূপকটা <0 তাদেরও সেই দ্বিঘাত সমীকরণের সমাধানও আমি বের করতে পারছি। তারপরে আমি যেটা পড়লাম, এই যে আমি ইন্ট্রোডিউস করেছি, এর পাওয়ার নিয়ে কিছু কোয়েশ্চেন বা টুইস্ট থাকে। সেই সমস্যা আমরা কিন্তু এইখান থেকে হ্যান্ডেল করতে পারবো, যে এর পাওয়ার 4 এর মাল্টিপল হলেই সবসময় 1 হয়ে যায়। মানে এখানে চারটে ভ্যালু দেয়, এর পাওয়ার এই চারটে ভ্যালুর বাইরে আর যাবে না। একবার হবে, একবার -1 হবে, একবার -i হবে, একবার +1। ঠিক আছে? দেন আর একটা যেটা কনক্লুশন করেছি সেটা হলো যে এর পাওয়ার যদি তুমি চারটে কনজিকিউটিভ টার্ম যোগ করো, কনজিকিউটিভ পাওয়ার মানে 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 এইরকম পাওয়ারের যদি সামেশন করো, তার ভ্যালু অলওয়েজ 0 হবে। ঠিক আছে? আশা করছি এই অবধি বোঝা গেছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আমি তো মানে কাল্পনিক সংখ্যার পড়েছি, এবার আমি যেটা বলবো জটিল সংখ্যা। জটিল সংখ্যা বিষয়টা কি? ঠিক আছে? এই যে ইকুয়েশনটা তুমি সলভ করলে, x² + x + 1 = 0, তো এই সমীকরণের সমাধানটা দেখতে কেমন ছিল? x = -1 ± √3i/2। এটাকে দেখো তো, আমরা এইভাবে ভেঙে লিখতে পারি না, -½ ±√3/2i লিখতে পারি। তাহলে এই সংখ্যাটা না দুটো পার্ট আছে, দুটো কম্পোনেন্ট আছে। এই যে কম্পোনেন্টটা, এটাকে আমরা বলি বাস্তব অংশ। ঠিক আছে? আবার রিয়েল পার্ট, বা এটাকে আমরা কি বলি, রিয়েল পার্ট। এগুলো জাস্ট টার্মিনোলজি। আর এই যে পার্টটা, এই যার সাথে আইটা ইনক্লুড থাকে, আইটা যার সাথে জুড়ে থাকে, সেইটাকে আমরা বলি কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। কি বলি? কাল্পনিক অংশ অথবা ইমাজিনারি পার্ট। এরম ধরনের নাম্বার কিন্তু আমরা এর আগে কোনোদিনও, যখন তুমি রিয়েল নাম্বার সিস্টেম পড়েছো, বাস্তব সংখ্যা পড়োনি, যার দুটো অংশ আছে, একটা বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ। সেটা আমরা ক্লাস 11-এ শিখছি। তাহলে যে সমস্ত সংখ্যার এই দুটো পার্ট থাকে, রিয়াল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি জটিল সংখ্যা। জটিল সংখ্যা, জটিল মানে কি, সরল আর নেই, বা ওই জিনিসটা আর নেই, মানে দুটো পার্ট নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ জটিল সংখ্যার সাধারণ আকার কিরকম, a+i/b, এটা হচ্ছে রিয়াল পার্ট, আর এই পার্টটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। ঠিক আছে? ইমাজিনারি পার্ট মানে র্যান্ডম যদি একটা জটিল সংখ্যার উদাহরণ দিতে বলে, তাহলে কিরাম টাইপের লিখবো, একটা রিয়েল পার্ট লিখবো আর একটা ইমাজিনারি পার্ট লিখবো। একটা রিয়েল পার্ট লিখবো, একটা ইমাজিনারি পার্ট লিখবো, এগুলো সব উদাহরণ, জটিল সংখ্যার উদাহরণ। একটা রিয়েল পার্ট লিখবো, একটা ইমাজিনারি পার্ট লিখবো, এটাও একটা জটিল সংখ্যার উদাহরণ। একটা রিয়েল পার্ট লিখবো, একটা ইমাজিনারি পার্ট লিখবো, এটাও একটা জটিল সংখ্যার উদাহরণ। এই জিনিসটা খেয়াল করে দেখো, এই উদাহরণটা খেয়াল করো।
তাহলে এটাও একটা জটিল সংখ্যা, তাই তো? এটা আদতে কি? এটা আদতে তো ওয়ান নাকি? 1 + 0 × i, আদতে তো এটা কি হ্যাঁ আসলে ওয়ান। ওয়ান। তার মানে যে কোনো যে কোনো আহ বাস্তব সংখ্যা, যে কোনো একটা বাস্তব সংখ্যা বলো। যে কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ, 1 2 ধরো 2। √2 বললাম, √2 বললাম, তাহলে √2 কেও আমি আচ্ছা। এরম ভাবে লিখতে পারবো, √2 i × 0, লেখা যাবে তো? হ্যাঁ গেল তো? তাহলে এটা a + ib আকারে লিখতে পেরেছি তো, a + ib, হ্যাঁ। তাই তো? তার মানে হুম। যে কোনো, এখান থেকে আমি কি কনক্লুশন লিখবো, যে যে কোনো বাস্তব সংখ্যায়, যে কোনো বাস্তব সংখ্যায় সংখ্যা একটি জটিল সংখ্যা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এখান থেকেও একটা এমসিকিউ করে দিতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা একটি জটিল সংখ্যা। কিন্তু উল্টোটা সত্যি নয়, কিন্তু যে কোনো জটিল সংখ্যাই কি বাস্তব সংখ্যা হবে? কি মনে না হচ্ছে? উদাহরণ দাও না তো, না, যে কোনো উদাহরণ দাও। জটিল সংখ্যা জটিল না মনে হচ্ছে। না মনে হচ্ছে কেন? এতক্ষণ ধরে তো তোমার যা পড়লে সেখান থেকে একটা জটিল সংখ্যার উদাহরণ দাও, যেমন এই সংখ্যাটা, এটা কি বাস্তব সংখ্যা? এর তো না 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 না। বাস্তব সংখ্যা নয় তো, তাহলে নয়। তাহলে কোন জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হবে বলো তো? কখন একটা জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হবে? যদি এই তার রো a প্লাস ইমাজিনারি পার্টটা বিটা 0 জিরো হয়। হয়। হ্যাঁ,